প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা থানি। কাতারের আমিরকে ফুলেল অভ্যর্থনা জানান সরকার প্রধান। সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। তীব্র তাপপ্রবাহে মারা যাচ্ছে মুরগি, প্রভাব পড়েছে মাংস ও ডিম উৎপাদনে। হুমকির মুখে পোল্ট্রি শিল্প, বড় ক্ষতিতে খামারিদের সহায়তার দাবি। চীনের কঠিন শর্তে বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা। তীর রক্ষাতেই মনোযোগ পানি উন্নয়ন বোর্ডের। জোড়াতালি দেয়া প্রকল্প শুধুই অর্থের অপচয়। বৈদেশিক ঋণ শোধের চাপ বাড়লেও কমছে না নেয়ার প্রবণতা। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে মিলেছে ৭২৪ কোটি ২১ লাখ ডলার পাওয়ার প্রতিশ্রুতি। ব্যয়ে দূরদর্শী হওয়ার তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:15টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্লোব হলে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামেলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও কাতারের আমির। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী কাতার। এছাড়া বন্দর করিডোর তৈরি সহ পণ্য পরিবহন নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। সোমবার কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে বৈঠকে বসেন কাতার বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে ঢাকার বাণিজ্য দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর দোহার নেতৃত্বে ছিলেন কাতারের বাণিজ্য শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সালমান এফ রহমান জানান, মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে ঢাকার দেয়া প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অর্থনীতি দেশ কাতার। বাণিজ্য প্রতিমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন যেটাতে তারা খুবই ইন্টারেস্ট দেখিয়েছে। সেটা হলো যে আমরা একটা ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বন্দর করিডোর হিসেবেও ভাবছে বন্ধুপ্রতিম দেশটি। তারা ট্রেডিং করিডোর গুলি দেখতেছে, তো তারা বলতেছে যে হ্যাঁ, আমরা তোমাদের বন্দরটা সম্বন্ধে আমরা একটু বুঝতে চাই, তারপর আমরা কিন্তু ট্রেডিং করিডোর যদি আমরা ক্রিয়েট করতে পারি, মানে ট্রেডিং করিডোর করে আমাদের বন্দরের সাথে তাদের বন্দরের সাথে একটা কানেক্টিভিটি করে যদি একটা ট্রেডিং করিডোর তৈরি করা যায়। তবে বৈঠকে জ্বালানি তেল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে দুদেশের আগ্রহ রয়েছে কমোডিটি এক্সচেঞ্জ ও ইসলামিক শরিয়া ভিত্তিক বন্ড সুকুক নিয়ে বড় পরিসরে কাজ করার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। টানা তাপ প্রবাহে নওগাঁয় ঝরে পড়ছে আমের গুটি। কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। ক্ষতি এড়াতে বাগানে পানি সরবরাহের সরকারিভাবে ফিতা পাইপ দেওয়ার আহ্বান জানালেও সাড়া না পাওয়ার অভিযোগ মালিকদের। বিস্তারিত জানাতে নওগাঁর বক্তারপুর আম বাগানে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের অন্যতম আম উৎপাদনের জেলা এই নওগাঁয় আসলে টানা এই যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এই তাপপ্রবাহ কিন্তু জীবনযাত্রার পাশাপাশি এই মুহূর্তে এখানে যে আম বাগানগুলো রয়েছে, এই আম বাগানে বেশিরভাগ আমের গুটি কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমের যে সব গুটি রয়েছে 50 গ্রাম থেকে 70 গ্রাম পর্যন্ত এক একটা আমের গুটি হয়েছে। আসলে এখানকার বাগান মালিকরা বলছেন টানা এরকম একটি তাপপ্রবাহ স্বাভাবিকভাবে যে আমের ঝরে পড়ার হার, তা কিন্তু গত কয়েকদিনের তুলনায় হঠাৎ করে ব্যাপক পরিসরে
করে এই আমগুলো ঝরে যাচ্ছে, এবং ফলে তাদের যে একটা কাঙ্ক্ষিত প্রত্যাশা থাকে, যে স্বপ্ন ছিল, তা কিন্তু অনেকটাই এখন ঝুঁকির মধ্যে পড়েছে, অনেকটা আশা ভঙ্গ হওয়ার পথে। এখানকার বাগান মালিকরা বলছেন বিগত বছরের তুলনায় এবার কিছুটা তীব্র শীত ছিল, ফলে বিলম্বিত হয়েছে এই আমের মুকুল আসা। এর ফলে কিছুটা দেরিতে এই মুকুল এসেছিল। পরে হঠাৎ এই যে পরিমাণ গুটিগুলো বের হয়েছে, এই গুটি কিন্তু এখন এসে এই বাগানে পানি স্বল্পতা দেখা দিচ্ছে, এবং কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম আবহাওয়া থেকে সুরক্ষার জন্য তারা যে পরামর্শ দিচ্ছেন, ফিতা পাইপের মাধ্যমে পানি সরবরাহের তারা তাগিদ দিচ্ছেন। আরেকটি বিষয় জানা রাখি, জেলায় এবার কিন্তু 30,500 হেক্টর জমিতে আমের বাগান গড়ে তোলা হয়েছে, যেখান থেকে কৃষি বিভাগের আশা ছিল 3,80,000 মেট্রিক টন, অর্থাৎ 4 লাখ মেট্রিক টনের মতো আম এবার কৃষকরা পাবে। কিন্তু হঠাৎ এরকম একটি বিপর্যয় আসলে এখানকার বাগান মালিকদের যেমন উদ্বিগ্ন করেছে, এবং এখানে যারা এই বাগানের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বলছেন তারা যে দামে আম বিক্রি করবেন, যে পরিমাণ প্রত্যাশা করেছিলেন, তা কিন্তু এরকম আবহাওয়া অব্যাহত থাকলে চরম একটা বিপর্যয় নেমে আসবে। এবং জেলায় বিগত মৌসুমে প্রায় 2,500 কোটি টাকার আম বেচা কিনা এখানে হয়েছিল। এবার কিন্তু এখানকার ব্যবসার সঙ্গে যারা জড়িয়ে আছেন তারাও এরকম একটি স্বপ্ন দেখছিলেন। তবে এরকম একটি আবহাওয়া স্বাভাবিকভাবে এখানকার যারা বাগান মালিক তাদেরকে কিন্তু চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, এবং এরকম আবহাওয়া অব্যাহত থাকলে আগামীতে কিন্তু আম ঝরে আরো ব্যাপক পরিসরে পড়ে যাবে, এমন কথা এখানকার বাগান মালিকদের কথার দিক থেকে কিন্তু বলা হচ্ছে। সব মিলে একটা দুশ্চিন্তা বাড়িয়েছে তীব্র তাপপ্রবাহ। এই ছিল নওগাঁর সার্বিক এই এলাকার আম ঝরে পড়ার খোঁজ খবর আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দেশের পুঁজিবাজার দ্রুতই প্রাণবন্ত ও বলিষ্ঠ রূপে ফিরবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। সোমবার পুঁজিবাজারের অংশীজন ও শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক অবস্থার যেমন উন্নতি হচ্ছে, তেমনি দেশের পুঁজিবাজারও দ্রুতই প্রাণবন্ত হয়ে উঠবে। বোয়িংয়ের উড়োজাহাজ উৎপাদন ও নতুন 787 ড্রিমলাইনার প্লেনের সরবরাহের গতি কমে যাবে। সোমবার কর্মীদের এমন পূর্বাভাসের কথাই জানিয়েছে বিশ্বের প্রধান বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানটি। মূলত যন্ত্রাংশের ঘাটতির কারণেই এ পূর্বাভাস দিয়েছে বোয়িং। জানুয়ারিতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে নাটকীয়ভাবে মাঝ আকাশে নতুন বোয়িং 737 ম্যাক্স বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে যায়। এরপরেই কোম্পানিটির বিমান উৎপাদন ও সরবরাহ অনেকটা কমে গেছে। ভোলায় দফায় দফায় শহর রক্ষা বাঁধের ব্লক ধসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। সকালে ইলিশার তালতলী লঞ্চঘাটের প্রায় 5 মিটার এলাকা ভাঙন ঝুঁকিতে থাকায় দোকান ও মাছের আড়ত নিরাপদ স্থানে সরিয়ে নেন অনেকে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি পন্টুনে যাত্রী ওঠানামা বন্ধ ঘোষণা করে বিআরডব্লিউটিএ। এর আগে গতরাতে নদীতে ভাটার সময় হঠাৎ 50 হাত ব্লক নদীতে ধসে পড়ে। দুই চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সব ধরনের সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। আজ ভোর 6টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বিএমএ। রোগী দেখা, পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন বেসরকারি হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা না পেয়ে ফিরে যান অনেকেই। গত 10 ও 14 এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতাল ও নগরের মেডিকেল সেন্টারে 2 চিকিৎসকের ওপর হামলা করে রোগীর স্বজনরা। এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা মানববন্ধন করে। এ সময় চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নেত্রকোনার হাওড়াঞ্চলে চলছে বড় মৌসুমের ধান কাটা। এই মুহূর্তে আটপাড়া উপজেলার বাগড়া বিলে আছেন রিপোর্টার আলপনা বেগম। সরাসরি যাচ্ছে তার কাছে। নেত্রকোনা জেলার হাওড় অঞ্চলে এই ধান কাটা শুরু হয়েছে। এই তপ্ত রোদকে উপেক্ষা করেই যে কৃষকরা তাদের সোনালী ফসল ঘরে তুলতে মাঠে রয়েছেন। এবং আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার এই বাগড়া হাওরে, যে পুরো হাওর জুড়ে এখন সোনালী ফসল দলছে, কিন্তু বাতাস নেই, বাতাসের কোথাও পাওয়া যাচ্ছে না। তারপরেও যে কৃষকরা দ্রুত তাদের ধান ঘরে তুলবার জন্য তারা মাঠে নেমেছেন, এবং এই রোদকেও রোদের মাঝে কোনো ধরনের কোনো ছায়া না থাকায় তারা কিছুক্ষণ পর পর ক্লান্ত হয়ে এই নেত্রকোনা মদন সড়কের যে পাশে যে গাছ রয়েছে সেই গাছের নিচে গিয়ে
কিছুটা জিরিয়ে আসছেন এবং এর পরবর্তীতে কাটা শুরু করছেন ধান। তারা হচ্ছে বলছেন যে দ্রুত কাটা এই কারণেই যে আবহাওয়া যে কোনো সময় এই খারাপ মানে রুদ্রমূর্তি ধারণ করতে পারে। কারণ এক হচ্ছে বৈশাখে পানি চলে আসে, এই জোয়ারের পানি চলে আসে, সেটা চলে আসছে যেমন, পাশাপাশি হচ্ছে যে মেঘালয় রাজ্য যেমন ভারতের, সেখান থেকে আমি এই মুহূর্তে ছিল ধান কাটা সর্বশেষ আমার কাছে, যে আটপাড়া উপজেলার ধান কাটা সর্বশেষ জানাচ্ছিলাম এই মুহূর্তে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা সই হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন ফারুক ভাই রবিন, যাচ্ছে তার কাছে। রবিন, এই সমঝোতা স্মারক আর চুক্তি সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? একটু যদি জানাতে চাই যে অল্প কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে কাতার ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে 10টির মতন চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আমরা কিন্তু এরই মধ্যে যেটি দেখতে পাচ্ছি, বাংলাদেশের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারা কিন্তু একটি যে চুক্তি সই করতে যাচ্ছেন এবং সেটি মূলত হবে আমাদের যে প্রথম যেই চুক্তিটি, সেটি কিন্তু আমরা যেটি দেখতে পেলাম যে এরই মধ্যে সেই চুক্তিটি কিন্তু যে স্বাক্ষরিত হয়ে গেল। এবং এই চুক্তিটি মূলত আমরা যদি একটু জানাতে চাই যে এটি হলো যে পারস্পরিক বিনিয়োগ সংক্রান্ত যে একটি চুক্তি, সেটি কিন্তু যে এরই মধ্যে চুক্তি সই হওয়ার মানে হয়েছে। এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি বিষয়াশয় নিয়ে কিন্তু যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে কাতারের আমির এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা কিন্তু বেশ যে হাস্যোজ্জ্বল উপস্থিত তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং একটি বিষয় কিন্তু আপনাকে জানাতে চাই যে কাতারের আমিরের এই বাংলাদেশ সফর সেটি কিন্তু নানা কারণে যে গুরুত্বপূর্ণ। একটি হলো যে বাংলাদেশের অন্যতম একটি যে শ্রমবাজার যে কাতার, এবং অন্যদিকে জ্বালানি নির্ভরতার ক্ষেত্রেও বাংলাদেশের অন্যতম একটি বড় কেন্দ্রবিন্দু কাতার, পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি সবকিছু মিলিয়ে কাতারের আমিরের এবারের সফর কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা কিন্তু একটু বিষয় যদি জানাতে চাই যে আওয়ামী লীগ সরকারের যে টানা চতুর্থবারের মতন এবার যে সরকার গঠন করেছে, এরপরে কিন্তু যে বড় ধরনের হাই প্রোফাইল যে সফর সেটি কিন্তু যে এই কাতারের আমিরের যে সফরটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখন যে দ্বিতীয় যেই যে চুক্তিটি সেটি কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু যে সই হতে যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি কিন্তু যে চুক্তিটি সই করতে যাচ্ছেন। এবং এই চুক্তিটি মূলত যেটি হওয়ার কথা রয়েছে যে মানে কূটনৈতিক পর্যায়ে যে প্রশিক্ষণ বিষয়ক যে একটি যে সমঝোতা সেটি কিন্তু যে এর মধ্যে মানে সই হলো। এবং এখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি কিন্তু যে সই করেছেন। এর বাইরেও কিন্তু যেই বিষয়াশয়গুলো নিয়ে মানে চুক্তি হওয়ার কথা রয়েছে, আইন বিষয়ক সহযোগিতা, সাগরপথে পরিবহন, যৌথ ব্যবসা পরিষদ গঠন সহ মোট 5টি বিষয়ে কিন্তু যে আজকের এই মানে উচ্চ পর্যায়ের যেই বৈঠক সেখানে কিন্তু যে চুক্তি হওয়ার কথা রয়েছে। এর বাইরেও শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা, যুব ক্রীড়া সহযোগিতা বিষয়ক এবং এরকম কয়েকটি বিষয়ে এখানে সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন তিনি কিন্তু যে একটি যে সমঝোতা স্মারক সেটি কিন্তু যে সই করছেন। এবং এই বিষয়টি মূলত মানে যুব ও ক্রীড়া ক্ষেত্রে কাতারের সঙ্গে যে বাংলাদেশের যে সহযোগিতার বিষয় সে বিষয়ে কিন্তু এই যে সমঝোতারই সই হচ্ছে। এবং এটি কিন্তু যে এরই মধ্যে কিন্তু সই হয়ে গেল। আমি সোহার একটু আগে যে কথাটি বলছিলাম যে বাংলাদেশ ও কাতারের মধ্যে কিন্তু দ্বিপাক্ষিক যেই সম্পর্ক সেটি কিন্তু যে নানামুখী কারণে কিন্তু বর্তমানে এই সময় বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটু আগে বলছিলাম যে বাংলাদেশের অন্যতম বড় একটি যে শ্রমবাজার মানে কাতার, এবং অন্যদিকে যে জ্বালানি আমদানির ক্ষেত্রেও কিন্তু এই কাতারের উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে। একটি বিষয় যদি জানাতে চাই, বর্তমানে মানে জ্বালানি যেই মানে আমদানির ক্ষেত্রে যে এলএনজি আমদানি করে থাকি এই কাতার থেকে, যেটি বছরে 1.8 থেকে 2.5 মিলিয়ন টন পর্যন্ত কিন্তু যে কাতারের সঙ্গে মানে কাতার থেকে আমদানি করার সুযোগ রয়েছে। বর্তমানে আরও বাড়ানোর যে একটি মানে
আলাপ আলোচনা দুই দেশের মধ্যে চলছে। আমরা কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছি যে দ্বৈত কর পরিহারের সংক্রান্ত একটি যেই চুক্তি সেটি কিন্তু যে স্বাক্ষরিত হলো, এটি বাংলাদেশের পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান তিনি কিন্তু যে স্বাক্ষর করেছেন এবং পুরো সময়টা কিন্তু যে এই যে সমঝোতা এবং যে চুক্তিগুলো যে স্বাক্ষর হচ্ছে এই সময়টাতে কিন্তু যে কাতারের আমির এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দুজনকেই কিন্তু বেশ উষ্ণতা এবং যে হাস্যোজ্জ্বল উপস্থিতি কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করছিলাম এবং এর মধ্য দিয়ে কিন্তু যে দুই দেশের যে সম্পর্ক এবং মানে তার যে উষ্ণতা এবং এই সম্পর্ককে আরো যে এগিয়ে নেওয়ার যে বার্তা সেটি কিন্তু যে প্রকাশ পেল। আমরা এখন দেখতে পাচ্ছি যে আইনমন্ত্রী আনিসুল হক তিনি একটি যে চুক্তি সই করছেন এবং এই চুক্তিটি হলো বাংলাদেশ এবং যে কাতারের মধ্যে যে আইনি পন্থায় বা আইনি সহযোগিতা বিষয়ক যেই মানে সহযোগিতা বিষয়ক যে চুক্তিটি সেটি কিন্তু দুইয়ের মধ্যে মানে স্বাক্ষরিত হতো, অর্থাৎ আইনগত বিভিন্ন বিষয় আসলে বাংলাদেশ এবং যে কাতারের মধ্যে যে সহযোগিতার একটি যে ভিত্তি সেটি কিন্তু এই চুক্তি সইয়ের মধ্য দিয়ে রচিত হলো। আমরা এই ধরনের কিন্তু যে আরো বেশ কিছু আরো কয়েকটি যে চুক্তি এখন পর্যন্ত বা সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, বিশেষ করে যেহেতু একটু আগে বলছিলাম যে জনশক্তির একটি বড় জায়গা মানে কাতার, তো সে কারণে জনশক্তি বিষয়ক কিন্তু যে বা শ্রমশক্তি বিষয়ক একটি মানে সমঝোতা স্মারকে কিন্তু যে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশের পক্ষে শ্রম বিষয়ক বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি কিন্তু যে একটি মানে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছেন এবং এখানে কাতারের পক্ষে রয়েছেন যে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ তিনি কিন্তু যে স্বাক্ষর করলেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আরো একটি যে সমঝোতা স্মারক কিন্তু যে স্বাক্ষরিত হলো এবং এই যে আমি একটু আগে বলছিলাম যে কাতার বাংলাদেশের যে সবচেয়ে বড় একটি মানে অন্যতম বড় একটি যে শ্রম বাজার এবং সেখান থেকে বাংলাদেশ থেকে যেন আরো বেশি দক্ষ শ্রমিক পাঠানো হয় বা অদক্ষ শ্রমিকের বিষয়গুলো যেগুলো রয়েছে সেক্ষেত্রে যেন যে শ্রমশক্তির জায়গাতে বাংলাদেশ থেকে যেন আরো বেশি জনবল সেখানে নেওয়া হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে এবং এর মধ্য দিয়ে একটি যে মানে আমাদের যে শ্রম বাজার কাতারে আরও প্রসারিত হওয়ার একটি যে সম্ভাবনা সেটি কিন্তু যে তৈরি হলো এবং একইভাবে কিন্তু যে সমুদ্র পথে পরিবহন সেটির বা সাগর পথে পরিবহন সেই সংক্রান্ত একটি চুক্তি কিন্তু এখন সই হতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী তিনি স্বাক্ষর করছেন এবং যে কাতারের পক্ষে কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ তিনি কিন্তু যে সেই চুক্তিতে স্বাক্ষর করছেন এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাগর পথে পরিবহন বিষয়ক যেই চুক্তিটি সেটি কিন্তু যে স্বাক্ষরিত হয়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে কাতারের আমির তারা কিন্তু যে করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে আসলে স্বাগত জানিয়েছেন। তো মানে কাতার এবং বাংলাদেশের মধ্যে কিন্তু এই যে চুক্তি স্বাক্ষর এবং যে মানে সমঝোতা চুক্তিগুলো বা সমঝোতা স্মারকগুলো সই বেশ উষ্ণতার মধ্য দিয়ে বা পরিবেশে কিন্তু সেটি স্বাক্ষরিত হচ্ছে এবং এর আগে কিন্তু বাংলাদেশ এবং কাতারের মধ্যে একটি উচ্চ পর্যায়ের একটি দ্বিপাক্ষিক বৈঠকই কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। তার আগে দুই নেতা কিন্তু যে একান্তে বৈঠকও করেছেন। সকালের দিকে যখন মানে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পৌঁছান তখন কিন্তু তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে সেই করা হয়েছে। আমরা কিন্তু এখন যেটি দেখতে পেলাম যে বেসরকারি পর্যায়ে এবং কাতার এবং বাংলাদেশের মধ্যে আমি একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে যৌথ ব্যবসা পরিষদ গঠনের বিষয়ে যে একটি চুক্তি হওয়ার কথা রয়েছিল সেই চুক্তিটি কিন্তু এর মধ্যে স্বাক্ষরিত হয়ে গেল এবং সেটি আসলে বাংলাদেশের পক্ষে এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম এবং যে কাতারের পক্ষে কাতার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিউসিসিআই এর যে চেয়ারম্যান শেখ খলিফা বিন জাসিম আল থানি তিনি কিন্তু যে সই করেছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেলাম যে বাংলাদেশ ও কাতারের মধ্যে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক কিন্তু যে স্বাক্ষরিত হলো এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক সহযোগিতা সেটি আরো প্রসারিত হবে এমনটি কিন্তু মানে মনে করা হচ্ছে এবং এখন আমরা যেটি দেখতে পেলাম যে দুইয়ের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে কাতারের আমির
তাদের মধ্যে কিন্তু যে বেশ মানে কথাবার্তা দুজনে দুই নেতা কিন্তু বলে নিচ্ছেন। এবং শুরুতে আমি যে কথাটি বলছিলাম যে আজকে সকালের দিকে সকাল 10টার কিছু সময় পর কাতারের আমির তিনি যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে পৌঁছান তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন। এরপরে দুই নেতার মধ্যে একান্তে আলাপ আলোচনা হয়েছে, তারপরে কিন্তু যে প্রতিনিধি পর্যায়ে বা দ্বিপাক্ষিক যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই দুইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটিকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে কিন্তু যে দুই নেতা একমত পোষণ করেছেন বা অঙ্গীকার ব্যক্ত করেছেন সেটি কিন্তু আমাদেরকে যে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। সোহার, আপনাকে যদি একটি বিষয় জানাতে চাই যে এই চুক্তি কিংবা সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কিন্তু যে কাতারের আমিরের যে সফর সেটি কিন্তু সীমাবদ্ধ থাকছে না, এর বাইরেও কিন্তু যে রাজধানী কালশিতে অর্থাৎ মিরপুরের কালশিতে একটি সড়ক কাতারের আমিরের নামে নামকরণ করার কথা রয়েছে এবং একই সঙ্গে যে একটি পার্ক সেটি কিন্তু যে কাতারের আমিরের নামে নামকরণের কথা রয়েছে। এবং এর মধ্য দিয়ে কাতারের সঙ্গে যে বাংলাদেশের মানে বন্ধুত্বের যে একটি নিদর্শন এবং যে সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে যে বাংলাদেশ যে মানে বাংলাদেশের যে প্রত্যয় কিংবা যে বাংলাদেশ যে কাজ করছে মানে সেটি কিন্তু যে বা বাংলাদেশের যে অঙ্গীকার সেটির কিন্তু যে একটি প্রতিফলন। এবং এই সফরের মধ্য দিয়ে আমরা কিন্তু জানাতে চাই যে এই সফরটি কিন্তু মোটা দাগে যদি বলতে চাই যে 23 ঘন্টার মতন কিন্তু যে একটি সফর, কিন্তু এই দুইয়ের মধ্য দিয়ে মানে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও প্রসারিত করার বিষয়ে বা আরও মানে দৃঢ় করার বিষয়ে যেই বার্তা সেটি কিন্তু যে মানে সেই বার্তাটি কিন্তু দিল। একটি বিষয় কিন্তু জানাতে চাই আজকে মানে কাতারের আমির তিনি কিন্তু এরপরে রাষ্ট্রপতির সঙ্গেও কিন্তু যে বঙ্গভবনে গিয়েও কিন্তু যে তিনি সাক্ষাৎ করবেন, সেখানে বৈঠক করবেন, তারপরেই কিন্তু যে বিকালে তার মানে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। দর্শক, যদি একটু জানাতে চাই, আপনারা নিশ্চয়ই আমাদের যে সরাসরি সম্প্রচারে আপনারা দেখতে পেয়েছেন যে কাতারের আমির এবং যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। এবং এসবের মধ্য দিয়ে একদিকে যেমন শ্রমশক্তির বিষয় আসলে রয়েছে, একদিকে সাগর পথে সহযোগিতার বিষয় রয়েছে এবং অন্যদিকে কিন্তু মানে কূটনৈতিক আইনগত সহ বিভিন্ন পর্যায়ে যে সহযোগিতার বিষয় কিন্তু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। তো আমাদের কাছে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত সবশেষ ছিল, পরবর্তীতে আরও খবরাখবর আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দিব। ধন্যবাদ রবিন, আপনাকে ধন্যবাদ সোহার। কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে চুক্তি স্বাক্ষর হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন। প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল এ সময় বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছে সাদিয়া। ধন্যবাদ সোহার। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।